হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শামসুল একাডেমি অফিসিয়াল। আজকে হাজির হয়েছি ক্লাস 11-এর বায়োলজির বটানি পার্টের একটি ইম্পর্টেন্ট পার্ট, উদ্ভিদ বৃদ্ধির বিভিন্ন দশা। এটা একটা উদ্ভিদ বৃদ্ধির প্রাইমারি কাজ। এই বৃদ্ধির দশাগুলো যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, তাহলে পরবর্তীকালে যে বিভিন্ন কলাগুলো বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে, বিভিন্ন কাজ করছে, সেগুলো বুঝতে সুবিধা হবে। আমরা আজকে শিখব উদ্ভিদ বৃদ্ধির বিভিন্ন দশা, ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ। আমরা জানি একটা গাছ যখন বীজ থেকে অঙ্কুর হওয়ার পর বড় হয়, এদিকে তৈরি হয় রুট সিস্টেম, উপর দিকে তৈরি হয় শুট সিস্টেম। এই রুট সিস্টেম আর শুট সিস্টেম তৈরি হওয়ার যে প্রাথমিক কাজগুলো, ঘটনাগুলো, সেগুলো আজকে আমরা দেখব। আমরা জানি যে কোষ বিভাজন না হলে কোনো জীবের বৃদ্ধি হবে না, এটা স্বাভাবিক। একটা জীব যখন ছোট থেকে বড় হয়, সে গাছ হোক বা বিভিন্ন প্রাণী হোক, একটি কোষ থেকে ভেঙে দুটি কোষ, চারটি কোষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোষ, যারা বহুকোষী উন্নত প্রাণী বা উদ্ভিদ। এখানে আমরা পড়ব বহুকোষী উন্নত উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন দশা। একদম একটা বীজ যখন অঙ্কুর হয়, মানে অঙ্কুরিত হওয়ার পর তার কোষগুলি ভেঙে ভেঙে যে সংখ্যায় বাড়ে, আয়তনে আকারে বাড়ে, যার ফলে একটা গাছের বৃদ্ধি হয়, তার প্রাইমারি স্টেজগুলো আমরা শিখব আজকে। উদ্ভিদ অঙ্গের যে ভাজক কলাগুলি আছে, আমরা জানি ভাজক কলা সাধারণত অগ্রভাগে থাকে। উদ্ভিদের মূল এবং কাণ্ডের যে অগ্রভাগ, সেই অগ্রভাগে থাকে ভাজক কলা। ভাজক কলার কোষগুলি বারবার বিভাজিত হয়ে সংখ্যায় বাড়ে, আকার আয়তনে বাড়ে এবং পরবর্তীতে স্থায়ী কলায় পরিণত হয়। তার যে প্রাইমারি স্টেজগুলো, সেগুলো আমরা শিখব। তো উদ্ভিদ বৃদ্ধির বিভিন্ন দশাগুলির মধ্যে প্রথম দশা হচ্ছে কোষ বিভাজন দশা। কারণ আমরা জানি কোষ বিভাজন না হলে তো সংখ্যা বাড়বে না, সংখ্যা না বাড়লে তো বৃদ্ধি হবে না। তাই ফার্স্ট স্টেজ হচ্ছে কোষ বিভাজন দশা। সেল ডিভিশন ফেজ, সেল ডিভিশন ফেজ or formation phase। সেল ডিভিশন ফেজ অর ফরমেশন ফেজ মানে কোষ বিভাজন দশা বা সৃষ্টির দশা। ক্ষেত্রে অঙ্কুরিত হওয়ার পর একটি কোষ থেকে দুটি কোষ, দুটি কোষ থেকে চারটি, আটটি, 16টি, 64টি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ হাজার হাজার কোষ তৈরি হয়। তো সেটা আমরা পরে দেখব, আগে নামগুলো লিখে নিই। কোষ বিভাজন দশা নাম্বার 2। বিভাজনের পর এবার এগুলো আকার আয়তনে বড় হবে, তাহলে দীর্ঘীকরণ দশা। কোষের দীর্ঘীকরণ দশা। ফেজ অফ এলongation, ফেজ অফ এলongation। বাংলা মিডিয়ামে পড়লেও প্রত্যেকটি বাংলা টার্মের ইংলিশ শব্দটা জানতে হবে। দীর্ঘীকরণ দশা বা ফেজ অফ এলongation, বড় হবে আকারে আয়তনে। নাম্বার 3, এরপরে ম্যাচুরেশন ফেজ বা পরিণত ফেজ বা পরিণত দশা। পরিণত দশা বা ম্যাচুরেশন ফেজ। অর এখানে হবে ডিফারেন্সিয়েশন। একটা বীজ যখন অঙ্কুর হয়, এই বীজটার অঙ্কুর বেরিয়েছে, এটাই পরে আরও একটু বড় হবে, প্রথমে নিজের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ভ্রূণমূল, এরপরে হবে ভ্রূণ মুকুল প্লাস ভ্রূণমূল একসঙ্গে।
এই এত বড়, বাস একটা বীজ, এই বীজটা প্রথমে আসলো ভ্রূণমূল, তারপরে এই ভ্রূণমূলটা এত বড় দেখাচ্ছি, এটা হচ্ছে ভ্রূণ মুকুল, এটার উপরে এখানে যেরকম বৃদ্ধি পাবো উপরের দিকেও সেরকম বৃদ্ধি পাবো আমরা। এটা হচ্ছে ভ্রূণ মুকুল, যেটা পরে বড় হয়ে এরপরে বড় হয়ে বিটপ তন্ত্র সৃষ্টি করবে বা শুট সিস্টেম সৃষ্টি করবে। আর নিচে এটা হচ্ছে ভ্রূণমূল, পুরোটাই ভ্রূণমূল, এটা বড় হচ্ছে আস্তে আস্তে, এখান থেকে সৃষ্টি হবে মূলতন্ত্র বা রুট সিস্টেম। তো এই ভ্রূণমূলটা যে বড় হচ্ছে এর বিভিন্ন অংশ আমরা পাবো। ঠিক শেষে এটুকু হচ্ছে কোষ বিভাজন অংশ, বা এখানে কোষ বিভাজন দশায় আমরা অংশটা পাবো আর কি, যেটা বলেছিলাম কোষ বিভাজন দশা। এটাই হচ্ছে কোষ বিভাজন অংশ। কোষ বিভাজন দশায় এই অংশটা হচ্ছে কোষ বিভাজন দশা, তাই এইটুকু নাম দিয়েছি কোষ বিভাজন অংশ। এরপরে এখানে এরপরে অংশটা উপরে অংশটা দীর্ঘীকরণ দশা, অর্থাৎ এখানকার কোষগুলি আকার আয়তনে বড় হবে, সেটা পরে আমরা দেখব। কোষ একে আগে বলে দিই, এই জায়গাটায় আছে। আমরা দেখছি একটা ভ্রূণমূল যখন বড় হচ্ছে তার কোন অংশে কি কোষগুলি কীভাবে আকার আয়তনে বাড়ছে, কোথায় বিভাজিত হচ্ছে, সেই অংশগুলোর নাম শুনতেছি। এটা অংশ হচ্ছে কোষ বিভাজন অংশ, এটা হচ্ছে দীর্ঘীকরণ অংশ। দীর্ঘীকরণ অংশ। দেখো এদিকে বৃদ্ধি পাচ্ছে আর এই পিছন দিকে কোষগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং তারপরে আবার হচ্ছে পরিণত বা ম্যাচুরেশন ঘটতেছে। আমরা এইটুকু অংশ বলতে পারি এই কোষগুলি, এখানকার কোষগুলির ম্যাচুরেশন হচ্ছে, অর্থাৎ পরিণত অংশ বা ম্যাচুরেশন পার্ট, এই অংশটা। এরপরে এটা হচ্ছে স্থায়ী, যেটাকে বলতে পারি আমরা বিভেদন অংশ। বিভেদন বিভেদন অংশ। এই বিভেদন অংশেই এই কোষগুলি বিভিন্ন কলায় পরিণত হবে, অর্থাৎ পরিণত হচ্ছে প্লাস বিভিন্ন অংশে বিভাজিত হচ্ছে, বিভিন্ন রকমের কলা, মানে কলাতন্ত্রে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে, এটা বেশি হয়ে গেলো একটু। আমি যদি শুধু মূল সিস্টেম দেখাই তাহলে এই পর্যন্ত বলবো, এই পার্টটা আলাদা হবে, অর্থাৎ নিচে ভ্রূণ মূলটা বড় হতে গিয়ে যে অংশগুলো পাবো সেটা আমরা উপরেও পাবো, অর্থাৎ ভ্রূণমূলগুলো পাবো। আমি এটাই দেখাচ্ছি, এটা যা যা ঘটনা ঘটবে উপরে তাই তাই ঘটনা ঘটবে, শুধু অংশগুলো পরে অন্যান্য অংশে ভাগ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা একই। অর্থাৎ আমি বলতে চাইছি ভ্রূণমূলের যে ঘটনাগুলো ঘটবে নিজে যা পাচ্ছি এরকমই ঘটবে, এটাই বলতে চাইছি। তো আমরা এই পার্টটা দিয়ে বুঝতে পারবো যে একটা বীজ থেকে অঙ্কুর হওয়ার পর ভ্রূণমূলের যে বিভিন্ন অংশে বিভিন্ন রকমের কোষের ঘটনা ঘটছে, কোথাও কোষ বিভাজিত হচ্ছে, কোথাও পরিণত হচ্ছে, কোথাও আবার বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি এখন দেখাবো এই কোষ বিভাজন অংশটা। ধরো একটা কোষ, একটা কোষ প্রথমে আছে। ভাজক কলার কোষগুলির বৈশিষ্ট্য আমরা এর আগেই পড়েছি, এর আগে ক্লাসে হয়ে গেছে। ভাজক কলার কোষ সাধারণত পাতলা কোষ প্রাচীরযুক্ত হয় এবং প্রথমে যে কোষটা জন্ম নিল বা সৃষ্টি হলো তার কিন্তু ভিতরে যে প্রোটোপ্লাজমটা একদম ঘন বা পূর্ণ থাকবে। ধরো এইটা নিউক্লিয়াস আর এটা পুরোটাই হচ্ছে
প্রোটোপ্লাজম, কোনো অংশে কিন্তু ফাঁকা নেই। অর্থাৎ আমরা জানি উদ্ভিদ কোষে থাকে ভ্যাকুয়াল, তো এই প্রথমে এই কোষটাতে কোনো ভ্যাকুয়াল সৃষ্টি হয়নি, অর্থাৎ বলা হচ্ছে ঘন প্রোটোপ্লাজম যুক্ত কোষ। এইটা হচ্ছে কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরটা অবশ্যই পাতলা থাকে। প্রথমে যে কোষটা সৃষ্টি হলো বিভাজনের পর, কোষ প্রাচীরটা হচ্ছে পাতলা, এটা পাতলা কোষ প্রাচীর যুক্ত একটা কোষ। পাতলা কোষ প্রাচীর, এই অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর এটা বলেছিলাম নিউক্লিয়াস। দেখো এই যে কোষ বিভাজন অংশটা পেয়েছিলাম ভ্রূণমুকুলের, এটা মূল তৈরি হচ্ছে, এই অংশের কোষ এরকমভাবে গঠিত হয়। প্রথমে পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং ঘন প্রোটোপ্লাজম যুক্ত, আর নিউক্লিয়াস একটা আছে, বাস। এটা যখন পরবর্তী অংশে দেখছি, এই যে এই অংশে, এইখানে দীর্ঘীকরণ অংশে, এইটার পরে আকার আয়তনে বড় হবে। অর্থাৎ দীর্ঘীকরণ দশায় কোষের আকার ও আয়তনে বড় হবে। এর থেকে একটু বড়, এবং আস্তে আস্তে এই যে পূর্ণ ছিল প্রোটোপ্লাজমটা, এটা একটু করে সরে গিয়ে মাঝে ভ্যাকুয়াল তৈরি হবে বা কোষ গহ্বর তৈরি হবে। এখানে মূলজ চাপ, আমরা মূলের যে মূলজ চাপ জানি, রসস্ফীতিজনিত চাপ, তার ফলে কোষগুলির আকার ও আয়তনে বৃদ্ধি হয়। বিভিন্ন কোষ গহ্বর তৈরি হবে, আর নিউক্লিয়াসটা আস্তে আস্তে করে একদিকে সরে যাবে। তার এইটা প্রোটোপ্লাজম ছিলই, তার মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন কোষ গহ্বর তৈরি হয়েছে। এগুলো হচ্ছে কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। তাহলে এখানে মূলজ চাপ আর রসস্ফীতিজনিত চাপের ফলে কোষটার আকার আয়তনে বৃদ্ধি হচ্ছে, এবং তার ফলে প্রোটোপ্লাজমের কিছু অংশ সরে গিয়ে মাঝে বা বিভিন্ন অংশে ভ্যাকুয়াল সৃষ্টি হচ্ছে। বিভিন্ন ছোট ছোট ভ্যাকুয়ালগুলো এরপরে একসঙ্গেই যুক্ত হয়ে একটা বৃহৎ ভ্যাকুয়াল সৃষ্টি করবে, এবং তার সঙ্গে সঙ্গে রসস্ফীতির চাপের জন্য এই কোষটার দীর্ঘীকরণ ঘটবে, আরও বড় হবে। এটা দীর্ঘীকরণ তো ঘটনা ঘটে গেছে, এখানে আরও বড় হবে। এই হচ্ছে দীর্ঘীকরণ দশার কোষের অবস্থা, এইটা এবং এইটা। আগেই বলেছিলাম যে নিউক্লিয়াসটা একটু প্রান্তের দিকে সরে যাবে। আচ্ছা, এখানে কোষ প্রাচীরটা একটু করে মোটা হওয়া শুরু করবে। এই যে কোষ প্রাচীর পাতলা ছিল, ছবিতে আমি একই রকম আঁকলেও আমরা মনে করব এখানে পাতলা ছিল, এখানে একটু কোষ প্রাচীরটা আরও মোটা হচ্ছে। আমরা জানি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে মেন অংশ হচ্ছে সেলুলোজ, সেলুলোজ যুক্ত হয়ে হয়ে কোষ প্রাচীর মোটা হবে এবং পরিণত দশার অংশে ঢুকে যাবে। অর্থাৎ এই কোষের কোষগুলি, এই অংশের কোষগুলি, অর্থাৎ পরিণত অংশের কোষগুলি তখন আস্তে আস্তে পূর্ণতা প্রাপ্ত অবস্থা হবে। মানে কোষ প্রাচীরের যে মেন অংশ সেলুলোজ, সেগুলো জমা হবে, আর আকারে বাড়ার জন্য এখানে কাজ করে রসস্ফীতিজনিত চাপ। ভিতরে যে ভ্যাকুয়ালটা বড় হয়ে যাচ্ছে, ভ্যাকুয়ালে বিভিন্ন রকমের রসালো অংশ জমা আছে, সেই রস স্ফীতির জন্য অটোমেটিক্যালি কোষের আকার আয়তন বৃদ্ধি হয়। তাহলে এখানে ভ্যাকুয়ালটা আকারে বড় হচ্ছে, এই যে ছোট ছোট ভ্যাকুয়ালগুলো জুড়ে গিয়ে বড় একটি মাত্র ভ্যাকুয়ালে পরিণত হলো। আর প্রোটোপ্লাজমের অংশ কমে গেল। এর মধ্যে রস আছে, কোষ গহ্বরে আমরা জানি বিভিন্ন রকমের রসালো অংশ থাকে, সেটা যখন কোষে আমরা পড়েছি তখন এটা কাজ একটা জেনেছি। আমরা এখানে জানতে যাচ্ছি যে একটা ছোট কোষ থেকে আকার আয়তনে বড় হওয়ার জন্য
কীভাবে কাজ করছে সেটাই পড়তে জীবনে আমরা। এরপরে একদম আরও বড় হয়ে গিয়ে তারপরে কোষগুলি বিভেদন অংশে ঢুকে যায়, অর্থাৎ ওইভাবে পরিণত হয়ে বিভিন্ন কলায় পরিণত হয়, রূপান্তরিত হয়। যদি আমরা এটাকে আরও বড় করে দিতে চাই, কোষ গহ্বরটা একটু আরও বড় হবে। এইটা হচ্ছে নিউক্লিয়াস, এই অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর আগেই বলেছিলাম আস্তে আস্তে মোটা হবে, এর থেকে এটা বেশি মোটা, এবং এটা হচ্ছে পূর্ণতা প্রাপ্ত একটা কোষ। এটা কোষ গহ্বর, এই নামগুলো এখানে পাবো। এটা কোষ প্রাচীর, এটা নিউক্লিয়াস, এটা কোষ গহ্বর, এই অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। অ্যাকচুয়ালি এই প্রোটোপ্লাজম এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে বিভাজিত হয়েছে, এটারও তাই। এই অংশটি সাইটোপ্লাজম। এটা পুরোটাই কোষ গহ্বর, এটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কোষ প্রাচীর। তো এইভাবে আমরা এই অংশের কোষগুলো দেখতে পাবো যদি আমরা দেখি। অর্থাৎ উদ্ভিদের যে বৃদ্ধির বিভিন্ন দশা, তার মধ্যে যেটা পেয়েছিলাম কোষ বিভাজন দশা, এখানে কোষটা ভেঙে গিয়ে, মানে কোষগুলি ভেঙে গিয়ে প্রথম যে কোষ তৈরি হয় সেটা হচ্ছে পাতলা কোষ প্রাচীরযুক্ত। প্রোটোপ্লাজমটা ঘন আছে, নিউক্লিয়াস একটা মাঝখানে আছে বা সাইডে থাকতে পারে, কিন্তু মেন পার্থক্য এগুলার থেকে এটার যে প্রোটোপ্লাজমটা পুরোটাই আছে, এখনও কোনো ভ্যাকুয়াল সৃষ্টি হয়নি। আস্তে আস্তে যত বড় হচ্ছে রসস্ফীতিজনিত চাপ, রস স্ফীতিজনিত চাপ, এর ফলে কোষের আকার আয়তনে বৃদ্ধি হয়, আস্তে 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 পূর্ণতাপ্রাপ্ত অংশে পরিণত হয়। এবং এই কোষগুলি যখন পূর্ণতাপ্রাপ্ত হয় তখন বিভিন্ন কলায় বিভাজিত হয়, যেমন স্থায়ী কলা, প্যানগামা কলা, স্টেনগামা কলা, জাইলেম কলা এবং ফ্লেম কলা, এরা হচ্ছে স্থায়ী কলা, বিভিন্ন কলায় বিভাজিত হয়। এইভাবে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ তৈরি হয়। এই হচ্ছে একটা উদ্ভিদের বীজ থেকে অঙ্কুর হওয়ার পর যে বৃদ্ধির বিভিন্ন দশা। আবার বলছি, কোষ বিভাজন দশা, তারপরে দীর্ঘীকরণ দশা, তারপরে হচ্ছে পরিণত এবং বিভাজন দশা। এই তিনটি দশায় সাধারণত উদ্ভিদের বৃদ্ধিটা শুরু হয়। আমি দেখালাম ভ্রূণমূলের বিভিন্ন অংশগুলির বৃদ্ধির বিভিন্ন দশা, এই সিস্টেমেই উপরে ভ্রূণমূলগুলো বৃদ্ধি হয়। এভাবে একটা গাছ ভবিষ্যতে বিভিন্ন অঙ্গ তৈরি করতে পারে, ডাল, শাখা প্রশাখা, মূলের বিভিন্ন রকমের শাখা মূল, প্রশাখা মূল, প্রধান মূল, এবং তারপরে ফুল ধারণ করে। এভাবে একটা গাছ বীজ থেকে বড় হয়। তার প্রাথমিক স্টেজগুলো দেখলাম এখানে আমরা। আজকে এই পর্যন্ত, এরপরে পরের ক্লাসে দেখব। পরের ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও।